প্রথমেই দেখে নেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। কেউ রুখতে পারবে না, বকরি ঈদে কুরবানি নিয়ে শুভেন্দু সরকারকে খোলা চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। ডিএ জট কাটাতে পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। চলতি মাসের শেষেই নবান্নে হতে চলেছে বড় বৈঠক। বন্ধ হচ্ছে কন্যাশ্রীর 25,000 টাকা। স্কুল শিক্ষকদের বড় দাবিতে তোলপাড় বাংলা। কি করতে চলেছে নতুন বিজেপি সরকার? দিল্লির কোন বাবা বাঁচাবে, শাকে সেই মারাত্মক হুঙ্কারের জের। হাইকোর্টে চরম বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নই, আগে আমি একজন বিজেপি কর্মী। শুভেন্দুর হুঙ্কারে কাঁপছে নবান্ন। দল পাল্টাচ্ছেন, রাজনীতি ছাড়ছি না, স্পষ্ট জবাব সোহমের। 17টি নোটিশই ভুয়ো। অভিষেকের সম্পত্তির খতিয়ান ভাইরাল হতেই আসরে তৃণমূল। ডিবিটি নিয়মে বড় বদল। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে এখনই সারুন এই জরুরি কাজ। জাহাঙ্গীর কাণ্ডে তৃণমূলের অন্দরে চরম বিদ্রোহ। 3 বিধায়ককে জরুরি তলব মমতার। 43 ঘন্টা পরেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। তাপপ্রবাহের মাঝেই বিরাট ওলটপালট। ধেয়ে আসছে 100 কিলোমিটার বেগে কালবৈশাখী। রেড রোডে চিরতরে বন্ধ হতে পারে ঈদের নামাজ। বিকল্প কোন জায়গার কথা ভাবছে নবান্ন। 42 মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের রিপোর্টে তেহরানের গর্জন। চরম অস্বস্তিতে পেন্টাগন। অভিষেককে পুরসভা নোটিস। মিথ্যে বলবো না, মুখ খুলেই চরম অস্বস্তিতে মেয়র ফেরহাদ। বিজেপির এরকম রাজনৈতিক দাপট থাকবে কত বছর? বাংলা দখলের পরই বড় পূর্বাভাস দেওয়া হলো। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ। গ্রেপ্তারির আশঙ্কায় আগে ভাগে আদালতে ছুটলেন অদিতি দেবরাজ। বকেয়া ডিএ নিয়ে ঘোষণা হবে। 30 তারিখ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 60 বছর বয়স হলেই কি বন্ধ হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার? মহিলাদের আশঙ্কার মাঝেই বড় ঘোষণা করল নবান্ন। প্রতি মাসে 15,000 টাকা দেবে ডাবল ইঞ্জিন সরকার। 1 জুন থেকে রাজ্যে বড় ধামাকা। কারা পাবেন? ভোটে হেরে বৈরাগী বোন। বিলাসবহুল বাংলো ছেড়ে আশ্রমবাসী হলেন প্রশান্ত কিশোর। দিল্লি দরবারে মুখ্যমন্ত্রী। মোদী শাহর সঙ্গে জরুরি বৈঠক। বাংলার জন্য কি বড় ঘোষণা। ইউরেনিয়াম দেশের বাইরে যাবে না, ট্রাম্পের দাবি খারিজ করে হুঙ্কার মুজতাবার। ইনস্টাগ্রামে বিজেপিকে হারিয়ে দিল 5 দিনের আরশোলা পার্টি। 2 তৃণমূল এমপির যোগদানের জল্পনার মাঝেই ব্লক এক্স স্যান্ডেল। বকেয়া ডিএ নিয়ে আলোচনা 30 মে। মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বসবেন সংগ্রামী যৌথ মঞ্চ। 2,000 টাকা অ্যাকাউন্টে জমা পড়বে। এই সরকারি স্কিম নিয়ে এলো আপডেট। ভোটার তালিকা থেকে গায়েব লাখ লাখ নাম। নজিরবিহীন দাবি করে ট্রাইব্যুনাল ডাকার দাবি নওশাদের। চাপে নতুন শাসক দল। 30 জুন পর্যন্ত গ্রেপ্তার নয়। ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ককে রক্ষা কবচ হাইকোর্টের। ওর এলাকায় ওই কথা শেষ ছিল এমন একটা ভাব। ওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, ক্ষোভ প্রকাশ সন্দীপের। বাংলায় আরও 1 মাস থাকছে 500 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী। বাণিজ্যিক গ্যাসের দামের রেকর্ড লাভ। স্বস্তিতে সাধারণ গৃহস্থ। ডিবিটি লিঙ্ক না থাকলে আটকে যাবে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। আসছে বিস্তারিত খবর নিয়ে। কেউ রুখতে পারবে না, বকরি ঈদে কুরবানি দিয়ে শুভেন্দু সরকারকে খোলা চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। বকরি ঈদে কুরবানি রুখতে পারবে না কেউ, শুভেন্দু সরকারকে খোলা চ্যালেঞ্জ হুমায়ুনের। আসন্ন বকরি ঈদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে পশু জবাই সংক্রান্ত রাজ্য সরকারের নতুন নির্দেশিকা ঘিরে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তুঙ্গে উঠেছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের জারি করা এই নির্দেশিকাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা তথা বিধায়ক হুমায়ুন কবির। তিনি স্পষ্ট জানিয়েছেন, যে কোনো মূল্যে রাজ্যে কুরবানি উৎসব উদযাপিত হবে এবং গরু, ছাগল ও উট সহ কুরবানির যোগ্য সব পশুরই কুরবানি দেওয়া হবে। 1400 বছরের প্রাচীন এই ধর্মীয় ঐতিহ্যকে কেউ বন্ধ করতে পারবে না বলে হুঙ্কার দিয়েছেন তিনি। সরকারি কড়াকড়ি ও রাজনৈতিক সংঘাতের আবহ। রাজ্যে বর্তমান বিজেপি সরকার 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন এবং পূর্ববর্তী আদালতের রায়কে ভিত্তি করে গত 13 মে একটি কঠোর নির্দেশিকা জারি করেছে। এই নিয়ম অনুযায়ী 14 বছরের কম বয়সী গরু, বাছুর, ষাঁড় বা মোষের মতো গবাদি পশু বিশেষ শারীরিক অক্ষমতা বা দুরারোগ্য ব্যাধি ছাড়া সাধারণ পরিস্থিতিতে জবাই করা যাবে না। সরকারের এই আইনি কড়াকড়ির কারণে মূলত এই রাজনৈতিক বিরোধের সূত্রপাত ঘটেছে, যা উৎসবের প্রাক্কালে রাজ্যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছে। সরকারি এই নির্দেশিকার প্রেক্ষিতে ফুরফুরা শরীফ এবং নাখোদা মসজিদের মতো শীর্ষস্থানীয় মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আইনি জটিলতা ও সামাজিক অশান্তি এড়াতে প্রশাসনকে সহযোগিতার বার্তা দিয়েছে।
ফুরফুরা শরীফের পীরজাদা তোয়াহা সিদ্দিকী সম্প্রীতি বজায় রাখতে এবছর গরু কুরবানি থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন এবং নাখোদা মসজিদ কর্তৃপক্ষ আইন মেনে প্রকাশ্য স্থানে পশু জবাই না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ধর্মীয় নেতাদের এই নমনীয় মনোভাবের বিপরীতে গিয়ে হুমায়ুন কবিরের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের এই অনড় ও চ্যালেঞ্জিং অবস্থান আগামী দিনের রাজ্যের ধর্মীয় মেরুকরণ এবং আইন শৃঙ্খলার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দিল্লির কোন বাবা বাঁচাবে, শাকের সেই মারাত্মক হুঙ্কারের জের হাইকোর্টের চরম বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে বিতর্কিত মন্তব্য করার মামলায় অবশেষে বড়সড় ধাক্কা ও স্বস্তির দোলাচলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট থেকে তিনি আইনি রক্ষা কবচ পেলেও তার উপর একগুচ্ছ কড়া নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী 31শে জুলাই পর্যন্ত অথবা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনো রকমের জবরদস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না পশ্চিমবঙ্গ পুলিশ। তবে একই সঙ্গে আদালতের স্পষ্ট নির্দেশ, হাইকোর্টের অনুমতি ছাড়া আপাতত দেশের বাইরে পা রাখতে পারবেন না অভিষেক। এমনকি তদন্তকারী আধিকারিক যদি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে চান তবে অন্তত 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে। কেন ক্ষুব্ধ আদালত, ঠিক কি বলেছেন অভিষেক? গত 27 এপ্রিল আরামবাগের এক নির্বাচনী জনসভা থেকে নাম না করে অমিত শাহকে নজিরবিহীন আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য মঞ্চ থেকে হুঙ্কার দিয়ে তিনি বলেছিলেন 4 তারিখে দেখব দিল্লির কোন বাবা বাঁচাবে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। আজ শুনানির সময় অভিষেকের এই মন্তব্যের তীব্র আলোচনা করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বেজায় ক্ষুব্ধ বিচারপতি ভরা এজলাসে মন্তব্য করেন 4 তারিখ যদি ভোটের ফল অন্যরকম হতো তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে যেতে পারত। আদালত অভিষেকের এই মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করলেও শেষ পর্যন্ত তার আইনি সুরক্ষা 31শে জুলাই পর্যন্ত বহাল রেখেছে। তবে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে কার্যত বেঁধে দিল হাইকোর্ট, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। 43 ঘন্টা পরেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, তাপপ্রবাহের মাঝেই বিরাট ওলটপালট, ধেয়ে আসছে 100 কিলোমিটার বেগে কালবৈশাখী। তীব্র গরমে কার্যত পুড়ছে গোটা উত্তর ও পূর্ব ভারত। কলকাতা থেকে দিল্লির সর্বত্রই চড়চড়িয়ে পড়ছে পারদ। সকাল থেকেই রোদের তেজে প্রাণ ওষ্ঠাগত এবং সাধারণ মানুষের। তবে এই চরম অস্বস্তির মাঝেই এবার প্রকৃতিতে এক ভয়ঙ্কর পরিবর্তনের ইঙ্গিত দিল ভারতের আবহাওয়া দপ্তর। একদিকে যখন দেশের একাধিক রাজ্যের আগামী 72 ঘন্টা তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, ঠিক তখনই অন্যদিক থেকে ধেয়ে আসছে 100 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি। উষ্ণতার রেকর্ড ভেঙেছে উত্তর ভারত, জারি রেড অ্যালার্ট। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানা জুড়ে পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। দিল্লি থেকে বান্দা এবং জয়পুর থেকে পাটনা তীব্র গরমে ব্যাহত হচ্ছে জনজীবন। আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের বেশ কয়েকটি শহরের তাপমাত্রা ইতিমধ্যে 47 ডিগ্রি থেকে 48 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে শুরু করেছে। এই মুহূর্তে উত্তরপ্রদেশের বান্দা দেশের উষ্ণতম স্থান হিসাবে রেকর্ড করেছে। দিল্লির পাশাপাশি এর পরিস্থিতি বিবেচনা করে আগামী 26শে মে পর্যন্ত দিল্লি এনসিআর এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুধু দিনেই নয়, রাতে তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি থাকছে, ফলে 24 ঘন্টায় গরম বাতাস বা লু বইছে। 13টি রাজ্যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস। তাপপ্রবাহের এই ভয়ানক পরিস্থিতির মাঝে এক আমূল পরিবর্তনের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর এবং আরব সাগরের ওপর একটি অত্যন্ত সক্রিয় নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই জোড়া ফলার প্রভাবে দেশের অন্তত 13টি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, কালবৈশাখী এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান এই দুর্যোগের জন্য কিছু কিছু এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার বেগে পৌঁছতে পারে। এই চরম আবহাওয়ার মধ্যেই একমাত্র স্বস্তির খবর শোনাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্ষা ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে এবং এটি স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত গতিতে এগিয়ে চলেছে। গতি প্রকৃতি খতিয়ে দেখে আবহাওয়াবিদদের অনুমান নির্ধারিত সময়ের কিছুটা আগেই অর্থাৎ আগামী 26শে মে কেরলে বর্ষা ঢুকতে পারে। বর্ষার এই দ্রুত অগ্রগতির কারণে দেশের একাধিক রাজ্য তীব্র তাপপ্রবাহের হাত থেকে তাড়াতাড়ি রেহাই পেতে পারে। ইতিমধ্যেই কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশে জারি করা হয়েছে অতি ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বকেয়া ডিএ নিয়ে ঘোষণা হবে 30 তারিখ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ও কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি রাজ্যের নতুন বিজেপি সরকার। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 7ম পে কমিশন গঠনে অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ও কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি রাজ্যের নতুন বিজেপি সরকার। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 7ম বেতন কমিশন গঠনে অনুমোদন দেওয়া হয়েছে। সেদিন ডিএ নিয়ে কোনো ঘোষণা না হওয়াতে আশাহত হন সরকারি কর্মচারীরা। এবার সেই ক্ষোভ কমাতে তাদের সঙ্গে বৈঠকে বসবে
বসবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে ডিএ নিয়ে আন্দোলনে নামা সমস্ত সরকারি কর্মচারী সংগঠনগুলিকে ডাকা হয়েছে। চলতি মে মাসের শেষে ডিএ আন্দোলনকারী সমস্ত সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি টেবিলে বসতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের সভাগৃহেই আয়োজিত হতে চলেছে এই বৈঠক। ডিএ আন্দোলনের পুরো ভাগে থাকা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যৌথ মঞ্চের অন্যান্য প্রধান আহ্বায়ক ভাস্কর ঘোষ নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের সরকারি কর্মচারীদের এই সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী 30শে মে ডিএ মামলাকারী সমস্ত জনসংগঠনের প্রতিনিধিদের নবান্নে আলোচনার জন্য ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সোমবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে 7ম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছিল নতুন বিজেপি সরকার, কিন্তু সেই মেগা ঘোষণার দিনেও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে একটি শব্দও খরচ করা হয়নি। সাংবাদিক বৈঠকে নতুন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিলেন যে মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে কোনো আলোচনাই হয়নি। স্বভাবত কর্মচারীদের একাংশের মনে আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের মধ্যে কোনো ধরনের সংঘাত চান না, ক্ষোভের পরিবেশ বজায় থাকুক এটাও চান না, আর সেই কারণেই আইনি জটিলতা ও আন্দোলনের রাস্তা এড়িয়ে আগামী 30শে মে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে মুখোমুখি বসে বকেয়া ডিএ মেটানোর একটি সুনির্দিষ্ট রোডম্যাপ বা ব্লুপ্রিন্ট তৈরি করতে চলেছেন। দিল্লি দরবারে মুখ্যমন্ত্রী মোদীর শাহর সঙ্গে জরুরি বৈঠক, বাংলার জন্য কি বড় ঘোষণা। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল সফরে আজ বৃহস্পতিবার দেশের রাজধানী নয়াদিল্লিতে পাড়ি দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে মুখ্যমন্ত্রীর এই দিল্লির সফর রাজ্যের বর্তমান রাজনৈতিক চালচিত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর সুদূর প্রসারী প্রভাব পড়তে চলেছে। আজ সফরের শুরুতেই এক গভীর আধ্যাত্মিকতার আবহে ধরা দেন মুখ্যমন্ত্রী। সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পৌঁছে যান বেলুড় মঠে। সেখানে শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের চরণে শ্রদ্ধা নিবেদন করেন এবং পুজো দেন। স্বামীজির স্মৃতি বিজড়িত কক্ষে কিছুক্ষণ সময়ও কাটান তিনি। সন্ন্যাসীদের হাত থেকে আশীর্বাদ ও প্রসাদ গ্রহণ করেন, মানুষের সার্বিক কল্যাণের প্রার্থনা করেন। বেলুড় মঠ থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সোজা যান দুর্গাপুরে। সেখানে শিল্পাঞ্চলের শীর্ষস্তরের আধিকারিক এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি হাই প্রোফাইল প্রশাসনিক বৈঠক করেন তিনি। রাজ্যের আইন শৃঙ্খলার হ্রাস, শক্ত করা এবং শিল্পায়নে গতি আনাই যে এই সরকারের মূল লক্ষ্য তা স্পষ্ট করে দেন তিনি। এরপরেই দুর্গাপুর থেকে অন্টালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছন এবং সেখান থেকে বিশেষ বিমানে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেন। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক অলিন্দে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। আগামী দুদিন তার সূচি চূড়ান্ত ব্যস্ততায় ঠাসা। দিল্লিতে পৌঁছেই তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে পারেন। আগামীকাল শুক্রবার দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে মুখ্যমন্ত্রীর একটি বিশেষ বৈঠক নির্ধারিত হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, কেন্দ্রের থেকে বকেয়া আর্থিক প্যাকেজ আদায়, রাজ্যের নতুন উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই এই হাই প্রোফাইল আলোচনা হতে চলেছে। একদিকে যখন ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে নবান্ন, ঠিক তখনই মুখ্যমন্ত্রীর এই দিল্লির সফর বাংলার প্রশাসনিক স্তরে বড় ইতিবাচক বদল আনতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শুক্রবারই এই সফর শেষ করে তার কলকাতায় ফেরার কথা রয়েছে। 2000 টাকা অ্যাকাউন্টে জমা পড়বে, এই সরকারি স্কিম নিয়ে এলো বড় আপডেট। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আগামী কিস্তি নিয়ে বড় আপডেট এলো। কোটি কোটি গ্রাহক অপেক্ষা করে রয়েছেন কেন্দ্রীয় সরকারের দেওয়া কিষাণ সম্মান নিধির অধীনে আর্থিক সাহায্য পাওয়ার জন্য। কবে এই টাকা আসবে? এর আগে 13ই মার্চ প্রধানমন্ত্রী মোদী এই সরকারি প্রকল্পের 22তম কিস্তি রিলিজ করেছিলেন অসমের গুয়াহাটি থেকে। ডাইরেক্ট বেনিফিটস ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গিয়েছিল 2000 টাকা। 9 কোটিরও বেশি কৃষক এই টাকা পেয়েছেন। প্রতি বছর কেন্দ্রীয় সরকারের তরফে কৃষকদের 6000 টাকা করে দেওয়া হয়। এই 3টি কিস্তিতে 2000 টাকা করে দেওয়া হয়। সিস্টেম অনুযায়ী এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে প্রথম কিস্তি দেওয়া হয়, দ্বিতীয় কিস্তি দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চের মধ্যে। যেহেতু মার্চ মাসে শেষ কিস্তি দেওয়া হয়েছিল, তাই 23তম কিস্তি এপ্রিল থেকেই জুলাই মাসের মধ্যে আসতে পারে। তবে কৃষক মন্ত্রক এখনো কোনো ডেট ঘোষণা করেনি। যদি কারো নথিতে ভুল থাকে তাহলে কিষাণ সম্মান নিধির টাকা আটকে যেতে পারে। যদি নির্বিঘ্নে টাকা পেতে চান তাহলে প্রথমেই ইকেওয়াইসি আপডেট করতে হবে। কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হলো আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করা। যদি অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে টাকা আটকে যাবে। তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো জমির মালিকানার ভেরিফিকেশন। সরকারি ডেটাবেসে জমির রেকর্ড আছে কিনা তা দেখতে হবে। বাণিজ্যিক গ্যাসের দামের রেকর্ড লাভ, স্বস্তিতে সাধারণ গৃহস্থ।
মাসের শুরুতেই বড় সড় ধাক্কা খেল দেশের ব্যবসায়িক ক্ষেত্র। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এক ধাক্কায় প্রায় 1,000 টাকা বাড়ানো হলো। 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 1 মে থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1 লাফে 193 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে এই চরম মূল্য বৃদ্ধির মধ্যেও সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হলো 14.2 কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দাম সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মূল্য নির্ধারণের পর কলকাতায় 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম 994 টাকা বেড়ে দাঁড়িয়েছে 3,202 টাকায়। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোর দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামার প্রভাব থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এই কৌশল নেওয়া হয়েছে। ফলে দেশের প্রায় 8 কোটি গ্রাহকদের ব্যবহৃত 14.2 কেজি সিলিন্ডারের দাম 939 টাকায় থাকছে। এছাড়া পেট্রোল, ডিজেল এবং পিডিএস ব্যবস্থায় কেরোসিনের দামও স্থিতিশীল রাখা হয়েছে। মূল্যবৃদ্ধির কারণ ও খাতভিত্তিক প্রভাব। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে গতি প্রকৃতি ও জ্বালানির সংকটের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই মূলত শিল্পক্ষেত্রের ওপর এই বাড়তি দামের বোঝা চাপানো হয়েছে। আইওসির তথ্য অনুযায়ী দেশের মোট জ্বালানি ব্যবহারের 16%, যা মূলত শিল্পক্ষেত্রের সঙ্গে জড়িত, সেই অংশের দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে 19 কেজির বাণিজ্যিক ও বাল্ক এলপিজি এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির জন্য ব্যবহৃত এটিএফ অন্তর্ভুক্ত। বিপরীতে মোট ব্যবহারের প্রায় 4% ক্ষেত্রে দাম কিছুটা কমানো হয়েছে এবং পেট্রোল, ডিজেল সহ প্রায় 80% পেট্রোলিয়াম পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। গত মাসে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি 19 কেজি ও 5 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়িয়েছিল। এবার নতুন করে প্রায় 1,000 টাকা দাম বাড়ায় হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং এবং ছোট মাঝারি শিল্প সংস্থাগুলোর উৎপাদন খরচ 1 লাফে অনেকটাই বেড়ে যাবে। বাণিজ্যিক গ্যাসের এই লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে তৈরি খাবার ও অন্যান্য বাণিজ্যিক পরিষেবার খরচ বাড়তে পারে, যা পরোক্ষভাবে সাধারণ ক্রেতাদের পকেটেই টান ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঘরোয়া রান্নার গ্যাস ও গণপরিবহনের জ্বালানি সুরক্ষিত থাকায় আপাতত বড় ধরনের সামাজিক আর্থিক চাপ এড়ানো গেছে।